শোনো, তো ভারতবর্ষের যে জাতীয়তাবাদী সংগ্রামের সূত্রপাত হয়, ঠিক আছে? সেগুলো আ আ নরমপন্থী এবং চরমপন্থীদের বিভাদের মাধ্যমে মানে বি বিভ যেটা সেই বিরোধ বাঁধলো না? নরমপন্থী এবং চরমপন্থী। কত সালে নরমপন্থী আর চরমপন্থী বিরোধ বাঁধলো? ১৯০৭ সালে। হ্যাঁ, ১৯০৭ সালে সুরাট কংগ্রেসে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিরাট মানে গন্ডগোল হয়। কেন? কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ ১৯০৭ সাল পর্যন্ত কিন্তু কি হয়েছিল? তখনও পর্যন্ত কংগ্রেসে পরিচালিত হতো একটা নরমপন্থী অ্যা এই কনসেপ্ট দ্বারা। অর্থাৎ ১৮০০ কত সালে? ৮৫ সালে। ১৮৮৫ সালে প্রতিষ্ঠা হয়। তাই না? ১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠা হয়। তো ১৮৮৫ সালের পর থেকে ১৯০৫ সাল পর্যন্ত কংগ্রেসকে নিয়ন্ত্রণ করত কারা? নরমপন্থীরা নিয়ন্ত্রণ করত। ঠিক আছে? ওকে? তো এই নরমপন্থীদের দ্বারা কি হতো? তখন পরিচালিত হতো এবং সেই সময় কংগ্রেস পরিচালিত হতো দ্বারা ইংরেজদের উম দ্বারা তৈরি সেই ১৮৩৩ সালে বা ৩৫ সালে যে শিক্ষা মেকলে এনেছিল, ইংরাজি শিক্ষা বা লর্ড উইলিয়াম বেন্টিং এনেছিল। সেই লর্ড উইলিয়াম বেন্টিং দ্বারা যে তার উদ্দেশ্য ছিল যে ভারতে উচ্চ শিক্ষিত শ্রেণী তৈরি করা, যারা আমাদের কাজ করবে, আমাদের কেরানিগিরি কাজ করবে। তো ঐরকম আরকি এই শিক্ষিত মধ্যবিত্ত ধনী লোকেরা আরকি জাতীয় কংগ্রেসের মানে কি বলবো? সদস্য ছিল আরকি। সেই সময় সাধারণ মানুষের সঙ্গে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে ভারতের সাধারণ মানুষের ইয়ে করার জন্য। মানে সুযোগ সুবিধা বা সুবিধা-অসুবিধা এগুলো উম মেটানোর জন্য। যে একটা যখন একটা বিরোধী দল যেরকম করে আরকি। তো কিন্তু সেখানে ভারতের সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তো সেই সময় মা মা কংগ্রেসের যে উচ্চপদস্থ কর্মচারীরা ছিল আরকি, তারা হচ্ছে ওই ধনী পরিবারের লোকেরা এই সমস্ত পরিচালিত করত। এবং তারা বিভিন্নভাবে আরকি সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করার জন্য বিভিন্নভাবে তারা ইংরেজদেরকে মানে ইংরেজদের কাছে ভিক্ষার মাধ্যমে আরকি তাদের আদায় করে নিত তাদের বা প্রতিবাদ জানাতো আরকি। বিভিন্নভাবে যেগুলোকে আমরা আমাদের যে চরমপন্থীরা ছিল তারা মানে মেনে নিতে পারেনি। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আ এই জাতীয়তাবাদী সংগ্রাম আমাদের কিভাবে তৈরি হলো মানে তার এই তৈরি হলো একটা রাজনৈতিক যে প্রভাব সেটা বললাম যে এই কারণে যে নরমপন্থীদের যে চিন্তাভাবনা ছিল সেই চিন্তাধারার সঙ্গে ওই চরমপন্থীদের চিন্তাধারা মিলছিল না। সেই কারণে কি হলো? যে এই জাতীয়তাবাদী সংগ্রাম বা কিভাবে একটা দেশকে মানে স্বাধীনতা করা যায় তার একটা রাজনৈতিক একটা সূত্রপাত তৈরি হলো এই নরমপন্থী এবং চরমপন্থীদের মাধ্যমে। আরেকটা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের যে সংগ্রাম বা জাতীয়তাবাদের যে চিন্তাধারা এটা কিভাবে তৈরি হলো? এটা যে আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক বা এবং ট্র্যাডিশনাল যে ইমপ্যাক্ট তার প্রভাবে হলো। কিরকম ভাবে? অ্যাকচুয়ালি ভারতের যে কংগ্রেসের নেতৃত্বে যারা ছিল তারা তো প্রভাবশালী ছিল এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রভাবশালী ছিলেন আরকি। ঠিক আছে? এবং সেই সময় ভারতবর্ষে তখন শিক্ষিত যে সমস্ত যুবকরা ছিল আরকি, তারা হচ্ছে ইংরেজদের মানে ইংরেজ বিদ্বেষ ভাবাপন্ন ছিল। অর্থাৎ ইংরেজদেরকে তারা ঘৃণা করতো আরকি বিভিন্নভাবে। সবাই না, বিভিন্নভাবে। তাদের মধ্যে আরকি এবং তাদের সেই চিন্তাধারা, ইংরেজদের যে শোষণ সেইগুলোকে তারা তাদের লেখনীর মাধ্যমে প্রকাশ করত বা তাদের বিরুদ্ধে আ সাধারণ মানুষকে জাগ্রত করার জন্য তারা বিভিন্ন লেখনী মানে লিখতো আরকি। তারা বিভিন্নভাবে তারা প্রচার করত। ঠিক আছে? এবং আমাদের যে ভারতবর্ষের যে প্রাচীন ধর্ম, বা আমাদের যে ভারতবর্ষের প্রাচীন যে ঐতিহ্য সেটাকে মানে সেটার উপর ভিত্তি করে এদেরকে কিভাবে রিকভারি করা যায় তার উপরও কিন্তু এই শিক্ষিত সমাজ কি করেছিল? দৃষ্টিপাত করেছিল। তাদের মধ্যে আমাদের আ অন্যতম যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের যে আদি আ আ সংস্কৃতি বা আদি ঐতিহ্য সেটাকে কি করে সংরক্ষণ করে সেটা মানে ধার্মিকভাবে আরকি আমাদের যুব সমাজ অর্থাৎ ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছিল। ঠিক আছে? যুব সম্প্রদায়কে কি করেছিল? উদ্দীপিত করেছিল এবং সে তার একটা চরম মানে উম
কি বলবো, চরম একটা তাৎপর্যপূর্ণ বিষয় দেখা যায় যখন 1893 সালে তিনি শিকাগোতে একটা মানে যে ধর্মসভা ছিল, সেই ধর্মসভাতে আমাদের যে ভারতবর্ষের যে প্রাচীন সংস্কৃতি মানে ধর্ম, আমাদের যে ঐতিহ্য, সেটাকে তিনি বিশ্ববাসীর কাছে কি যেভাবে উদ্বুদ্ধ করলো, সারা বিশ্বব্যাপী কি হলো, বিশ্ব কি হলো, একটা ইন্সপায়ার হলো। ভারতবাসী তো হলো, সঙ্গে হচ্ছে সারা বিশ্ব ইন্সপায়ার হলো। ঠিক আছে, এইভাবে আর কি স্বামী বিবেকানন্দ ছিলেন আর কি অন্যতম উম, উম, মানে কি বলবো, যেটাকে বলা হয় পথিকৃৎ ছিলেন আর কি। ঠিক আছে, এরপরে অর্থনৈতিক বিভিন্ন কারণ রয়েছে, যেগুলো হচ্ছে কি হচ্ছে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিল। আচ্ছা, আচ্ছা, আমাদের ভারতবর্ষে যে অর্থনৈতিক শোষণ ইংরেজরা করতো, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের নাম করে যে অর্থনৈতিক শোষণ করতো, সেই শোষণের চরম মাত্রায় পৌঁছেছিল আর কি সেই শোষণ। ঠিক আছে, এবং যার ফলে কি হয়, আমাদের উম, এহ, অবস্থা আর কি, আমাদের ভারতবর্ষের অবস্থা আরো খারাপ হয়ে গেছিল আর কি। ঠিক আছে, এবং এই ব্রিটিশ শাসনের মানে শোষণের কথা আমাদের উপস্থাপন করেছিলেন একটা উইলিয়াম ডগবি নামক একজন ব্যক্তি আর কি, তার গ্রন্থে ভারতবর্ষের যে অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেছিলেন। তার নাম কি, প্রসপারাস অফ ব্রিটিশ ইন্ডিয়া। ওকে, এখান থেকে আমি যতটুকু বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার করিনি, স্ক্রিন শেয়ার আছে কিন্তু আমি কিছু লিখিনি। বা এবার আমি একটু লেখাই, ঠিক আছে, লেখালে তাহলে বুঝতে পারবে। চলো লেখো, 1 নম্বর লেখো, এখান থেকে লেখো, সংগ্রাম সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ। সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ। লেখো 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ। লেখো জাতীয়তাবাদ। লেখো, আমি বলছি লিখছি, দাঁড়া একটু লিখছি এখন। লেখো লেখো 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের নরমপন্থী নরমপন্থী অধ্যায় ছিল। নরমপন্থী অধ্যায় ছিল। এরপরে দেখো 1905 থেকে 1920, 15 থেকে 20 দেখো, জাতীয় কংগ্রেসে নরমপন্থী চরমপন্থী অধ্যায়। হ্যাঁ, চরমপন্থী অধ্যায় হয়েছে। নেক্সট লেখো, আচ্ছা এবার দেখো, জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছেন। জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছেন কে? বলো কে হবে? হ্যাঁ, না না, বলো 3 দিনের তামাশা বলেছেন কে? জাতীয় কংগ্রেসকে না, বিপিন চন্দ্র, আহ, বিপিন চন্দ্র পাল না অরবিন্দ ঘোষ নাকি?
তিন দিনের তামাশা রমেশ চন্দ্র দত্ত নাকি রমেশ না 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 ৩ দিনের তামাশা করেছেন কি? এটা কিন্তু আমিও ভুলে যাচ্ছি। সত্যি কথা আমিও ভুলে যাচ্ছি ৩ দিনের তামাশা। ওই রাধাকান্ত দেব আর রমেশচন্দ্র দত্ত নাকি আ উম বালগঙ্গাধর তিলক? হ্যাঁ, জাতীয় কংগ্রেসকে ৩ দিনের তামাশা। রজনীপাম দত্ত মনে হয় এরকম কিছু একটা হবে। রজনীপাম দত্ত না কি এটা দেখে নাও তো। মনে পড়ছে না। জাতীয় কংগ্রেস হ্যাঁ, ৩ দিনের তামাশা বলেছেন। জাতীয় কংগ্রেসকে ৩ দিনের তামাশা বলছে। কি গো সব ভুলে যাচ্ছে? হ্যাঁ? এত মেমোরি লস হয়ে গেলে কি করে হবে? না অশ্বিনী কুমার দত্ত নাকি অশ্বিনী কুমার দত্ত এরকম একটা হবে মানে অশ্বিনী কুমার দত্ত ব্যাস এই সেই এরকমই হবে ঠিক আছে মানে অবচেতন মনে এগুলো সব আসে না ঠিকঠাক ভুলে যায় এগুলো ঠিক আছে অশ্বিনী কুমার দত্ত হবে হুম। আর এই চরমপন্থীরা কি বলে রজনীকান্ত দত্ত না হুম ঠিক আছে ওটা লিখে নাও অশ্বিনী কি বললাম বলো তো অশ্বিনী কুমার হবে তো নাকি লুসি আরে কনফিউজ বলতে এ দেখো ওইটা অশ্বিনী কুমার দত্ত হ্যাঁ ঠিক আছে লিখে নাও জাতীয় কংগ্রেসকে ৩ দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত চলো নেক্সট লেখো আম, কি কি বললে ভিক্ষুক হ্যাঁ ওই রাজনৈতিক ভিক্ষাবৃত না ওটা কে বলেছিলেন অরবিন্দ ঘোষ বলেছিল না হুম অরবিন্দ ঘোষ লিখে নাও এবার চলো নেক্সট স্বামী বিবেকানন্দ হয়েছে শিকাগোতে হিন্দু ধর্মের মাহাত্ম্য তুলে ধরেন কত সালে ওটা লিখে নাও 1893 সালে 1893 সালে 1893 সালে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে 1893 সালে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজি হিন্দু ধর্মের মাহাত্ম্যকে জগতের সামনে তুলে ধরেন তিরানব্বই সালে হয়েছে আচ্ছা এবার অর্থনৈতিক দুর্দশার জন্য আমাদের ভারতবর্ষের অনেকে অনেক বই লিখেছেন যেমন দাদাভাই নৌরোজি কি লিখেছেন পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল অ্যান্ড ইন্ডিয়া রমেশচন্দ্র দত্ত এরাও বই লিখেছেন ঠিক আছে কি রমেশচন্দ্র দত্তের বই লেখা বইয়ের নাম কি এই যে ভারতবর্ষের যে দুর্দশার পেছনে রমেশচন্দ্র দত্ত একটা বই লিখেছে ঠিক আছে ইকোনমি হিস্ট্রি অফ ইন্ডিয়া রমেশচন্দ্র দত্ত ঠিক আছে এছাড়াও একজন ইংরেজ তার নাম হচ্ছে উইলিয়াম ডগবি তার লেখা একটা বই হচ্ছে প্রসপারাস অফ ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থে কিভাবে ব্রিটিশরা ভারতবর্ষের আরে ভাই একটু বলছি বলে দিই, তারপর বলছি হ্যাঁ ভারতের অর্থনৈতিক দুর্দশার যে অবস্থা সেটা তুলে ধরেছিলেন ব্রিটিশরা
ব্রিটিশরা কিভাবে তারা শোষণ করেছিলেন সেই বিষয়গুলো ধরেছিল কোন গ্রন্থে? লেখো। উইলিয়াম ডগবি। উইলিয়াম ডগবি পরীক্ষায় আসে। তার প্রসপরাস, PRO, প্রস প্রসপরাস, বাংলায় লিখতে পারো, বাংলায় লেখা আছে এখানে, প্রসপরাস ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে, প্রসপরাস ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ব্রিটিশ ভারতের অর্থনৈতিক দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। ভারতের অর্থনৈতিক দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, ব্রিটিশ ইন্ডিয়া। আচ্ছা, এই সমস্ত তো ইকোনমিক কন্ডিশনের কথা এই সমস্ত বইয়েতে তুলে ধরা হয়েছে। দাদাভাই নৌরোজি ব্রিটিশ শোষণের, হ্যাঁ, ব্রিটিশের অর্থনৈতিক শোষণ তুলে ধরা হয়েছে। ইকোনমি অফ ইকোনমি অফ ব্রিটিশ ইন্ডিয়া, ইকোনমিক ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, হ্যাঁ, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। রমেশচন্দ্র দত্ত। আচ্ছা, ওটাও লিখে নাও যে দাদাভাই নৌরোজির লেখা বইটার নাম লিখে নাও। দেখো, আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আনব্রিটিশ ইকোনমি হিস্ট্রি অফ ইন্ডিয়া। আচ্ছা, ইকোনমিক কারণটা হলো ইকোনমিক বিভিন্ন প্রভাব আমরা লিখলাম। এবার দেখো প্রাকৃতিক যে বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন বিষয় সেগুলো আমরা পড়বো। ইকোনমিক শোষণের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল, যেখানে প্রাকৃতিক দুর্যোগ, যেমন তখন দুর্যোগ বলতে দুর্ভিক্ষ ব্যাপক পরিমাণে ঘটতো। 1896 সাল থেকে 1900 সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন স্থানে ব্যাপক কি হয়, দুর্ভিক্ষ দেখা দেয়। ঠিক আছে, প্রায় 90 লক্ষ মানুষ মারা যায় এই সময়, অর্থাৎ এই 4 বছরে 1896 থেকে 1900 সাল পর্যন্ত প্রায় 90 লক্ষ মানুষ প্রাণ হারায়। ঠিক আছে, এই দুর্ভিক্ষ মানে ব্যাপক পরিমাণে। আচ্ছা, আমি একটা শুনলাম এই যে মহাকুম্ভে, মহাকুম্ভে নাকি খুব ব্যাপক দূষিত হচ্ছে। হুম, এটা নিয়ে খুব চর্চা হচ্ছে, দূষণ হচ্ছে। এটা কি ঠিক? যারা গেছো তোমরা বলো। সে, হ্যাঁ, আর এখন এটা নিয়ে, হ্যাঁ, তো যাই হোক, এইসব নিয়ে তো বিশাল পলিটিক্যাল চলছে, লেখালেখি দেখছি। হুম, 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 হতেই পারে। আচ্ছা, আমার একটা সিম্পল প্রশ্ন, আমাদের এই মহাকুম্ভে টোটাল কত লোক গেছে? প্রায় ভারতের 50% মানুষ, মানে প্রায় 50 কোটি তো চলে গেছে নাকি? অনেকদিন আগে শুনেছিলাম 50, 52। না, 50 কোটি আমি দেখেছি এটা এতে। হ্যাঁ, হ্যাঁ, না না, সারা পৃথিবী থেকে এসছে। ওটা ওই কয়েকদিনের মধ্যে। তবে আমি মানে লাস্ট এখনো পর্যন্ত প্রায় মানে 50% মানুষ ভারত মানে সারা পৃথিবীর প্রায় 50 কোটির মানুষ কিন্তু মানে মহাকুম্ভে স্নান করেছে, বা এরকম গ্যাদারিং হয়েছে, আরো বেশি হবে। আমি একটা অ্যাভারেজ ধরলাম। হুম, হ্যাঁ, সে তো হবে, এত মানুষের সমাগম, এত স- হ্যাঁ,
তো যাই হোক আমি এটাই প্রশ্ন করছি যে এত মানুষ যদি যায় তাহলে দূষণ যদি হয় তো তার মধ্যে 1% মানুষ তো ক্ষতিগ্রস্ত হবে। মানে কলেরা হবে, পায়খানা হবে, তাই না? তাহলে 1% যদি হয় তাহলে মিনিমাম 1,00,000 মানুষ মারা যাবে। তাহলে এই দূষণে কত লক্ষ মানুষ মারা গেছে? কোনো খবর শুনেছি যে এই দূষণের ফলে মারা গেছে? কিছু হয়েছে? তাহলে এগুলো সবই হচ্ছে পলিটিক্যাল একটা মানে উল্টোপাল্টা সবই। আর যদি মহাকুম্ভে যদি এরকম দূষণ হয় তাহলে তো কিছু মানুষ মানে 1% 0.1% হবে। মানুষ তো অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ কি না? এই এত ৫০ কোটি তাহলে এসব ভুলভাল তার কোনো প্রভাব নেই। হুম, হ্যাঁ, 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 হ্যাঁ। তুমি একদিন স্নান করে ওখানে কিন্তু এইটার জন্য এই যে আধ্যাত্মিক বিষয় এর জন্য মানে যারা সন্ন্যাসীরা সারা বছর ধরে তারা তপস্যা করছে তার তো একটা ম্যাগনেটিক পাওয়ার থাকবে তাই না? সেটাই। হুম, 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 পুরো- হুম, হুম, হ্যাঁ। যাই হোক তোমরা তো সেই পজিটিভ ভাইবেন পেলে আমরা তো পেলাম না। পজিটিভ যে ১৪৪ বছর পরে এইটা হচ্ছে তার মধ্যে কিছু তো একটা এটা অ্যাকচুয়ালি মানে এই মানে সময় আর কি সৌরজগতের সমস্ত গ্রহ নক্ষত্র ঠিক আছে একই সরলরেখায় মানে করে আর কি এবং সেটার মানে প্লেসটা হচ্ছে প্লেসটা হচ্ছে তারা এইসব বলে। হুম, হুম, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে চলো নেক্সট। তো এরপরে লেখো ওই প্লেগের কথা আসছে 1896 সাল থেকে বোম্বে প্রেসিডেন্সিতে ব্যাপক প্লেগ হয় এবং প্লেগে প্রচুর মানুষ মারা যায় ঠিক আছে। প্রায় 1,00,000 মানুষ 1,00,000-এর বেশি মানুষ মারা যায় ঠিক আছে এবং 2 কোটির বেশি মানুষ আক্রান্ত হয় ঠিক আছে। এবং এই সময় আর কি মানে এত কিছু সত্ত্বেও কিন্তু হীরক জয়ন্তী পালন করা হয়। লেখো, হ্যাঁ লেখো 1896 থেকে 90 1900 সাল পর্যন্ত 1896 সাল থেকে 90 সাল পর্যন্ত ব্যাপক দুর্ভিক্ষে প্রায় 90 লক্ষ মানুষ মারা যায়। দুর্ভিক্ষ এবারে প্লেগের মধ্যে অনেক কিছু আছে দুর্ভিক্ষের মধ্যে কি আছে বিভিন্ন প্লেগ আছে মহামারী সবকিছু মিলিয়ে আর কি। হুম, প্রায় 90 লক্ষ মানুষ মারা যায়। ঠিক আছে। যাই হোক এত কিছুর পরেও কিন্তু একটা তো ভাইব্রেন্ট হবে তারটাই সেই ভাইব্রেন্ট হচ্ছে এরপরে আসবো ভাইব্রেন্টটা কি হলো এরপরে আর কি এই সমস্ত বিষয়ের পরে আর কি ভারতবর্ষের বিভিন্ন স্থানে কি হলো একটা গুপ্ত সমিতি বা গুপ্ত সংগঠন তৈরি হলো ঠিক আছে। অ্যাকচুয়ালি বিদেশি যে স্বদেশি আন্দোলন এই স্বদেশি আন্দোলনের সময় ভারতের রাজনীতিতে মানে তিনটে বিষয় একটা স্পষ্ট হয়ে ওঠে ওই প্রায় ওই 1900 সালের পরবর্তী সময় আর কি 1900 সালের পরবর্তী সময় অর্থাৎ ওই
নরমপন্থী 1907 সালে যখন দ্বন্দ্ব হয় আর কি, তখন কি হয়, নরমপন্থীর উদ্ভব হয় আর চরমপন্থী। নরমপন্থী তো ছিল, আর একটা নতুন একটা কনসেপ্টে তৈরি হয়, সেটা হচ্ছে চরমপন্থী। ঠিক আছে, আর একটা কনসেপ্ট তৈরি হয়, সেটা হচ্ছে বিপ্লববাদ। অর্থাৎ নরমপন্থীদের উদ্দেশ্য কি ছিল, যে ইংল্যান্ড ছিল তাদের সমস্ত ধরনের আশা আকাঙ্ক্ষার মূল ভরসা। অর্থাৎ তারা ভেবে নিয়েছিল, সেই সমস্ত মানুষরা ভেবে নিয়েছিল যে তাদের একমাত্র সাহায্য করতে পারে ইংল্যান্ডের মানুষ। অর্থাৎ তাদের আবেদন নিবেদন, বিভিন্ন ধরনের চিঠি দেওয়ার মাধ্যমে কি হয়, মানে আমাদের তাদের আর কি বিভিন্ন ধরনের মানে দাবি দেওয়া পূরণ করবে। এটাই হচ্ছে নরমপন্থীদের মূল বিষয়। আরেকটা ছিল চরমপন্থী। এই চরমপন্থীদের দাবি কি ছিল, তারা হচ্ছে, তারা বিশ্বাস করতো যে আমাদের বয়কট করা হবে, সমস্ত কিছুতে বয়কট করব এবং আমাদের নিজস্ব জিনিস ব্যবহার করব। অর্থাৎ স্বদেশিকতা এবং বয়কট। বয়কট মিন্স হচ্ছে তা- তাদের সমস্ত কিছু বয়কট করব এবং আহ, আহ, নিজস্ব যে আমাদের জিনিস সেগুলো ব্যবহার করব, করে আমরা কি হয়, আমরা আমাদের চাহিদা পূরণ করব, আমরা আমাদের পূর্ণ স্বাধীনতা লাভ করব। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। ঠিক আছে, আর বিপ্লববাদীরা কি ভাবতো, বিপ্লববাদীরা হচ্ছে তাদের একটা কনসেপ্ট ছিল যে আমরা আমাদের ভারতবর্ষের মানুষদেরকে সশস্ত্রভাবে দীক্ষিত করে, আমরা নিজেদের আমাদের দেশব্যাপী সমস্ত মানুষকে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করে ভারতবর্ষকে স্বাধীনতা অর্জন করা, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে। এটা হচ্ছে বিপ্লববাদের, মানে অর্থাৎ বিপ্লবী যে কর্মকাণ্ড, সেটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। ফলে কি হয়, তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই সমস্ত কার্যক্রম চালাতে থাকে, বিপ্লবী কর্মকাণ্ড চালাতে থাকে। যেমন বাংলা রয়েছে তার মূল পীঠস্থান, তারপরে মহারাষ্ট্র, পাঞ্জাব, এই সমস্ত অঞ্চলে কি হয়, এই বিপ্লববাদী কর্মকাণ্ড তৈরি হয়ে যায়। ঠিক আছে, এবং এই বিপ্লববাদী যে কর্মকাণ্ড, এই বিপ্লববাদী কর্মকাণ্ড যারা মানে তখন যে ইয়াং জেনারেশন উদ্বুদ্ধ হয়েছিল দুজন মানুষকে দেখে, মানে তার লেখনী থেকে, তাদের চিন্তাধারা থেকে, তাদের বক্তৃতার মাধ্যমে। প্রথমত হচ্ছে কি, আমাদের স্বামী বিবেকানন্দ, এবং দ্বিতীয় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, অর্থাৎ ভারতীয় যে মনীষী ছিল আর কি, মনীষী স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনী বা তাদের যে চিন্তাধারা, সেগুলো দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এই বিপ্লববাদী মানে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যারা ছিলেন আর কি। ঠিক আছে, এছাড়াও যে বিপ্লববাদের মাধ্যমে ভারতবর্ষে মানে পৃথিবীব্যাপী যে সংগ্রাম হয়েছিল, সেগুলো দ্বারাও তারা উদ্বুদ্ধ হয়েছিল, সেগুলোর দ্বারাও তারা উদ্বুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো এবারে আমরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে যে বিপ্লববাদী কর্মকাণ্ড হয়েছিল সেগুলো আমরা একটু জানবো। ওকে, তো চলো শুরু করো। প্রথমত বাংলায় যে বিপ্লববাদী কর্মকাণ্ড হয়েছিল সেগুলো সম্পর্কে একটু পড়ি। বাংলা মানে বাংলাদেশে আর কি, তখন আর মানে আমি তো বোঝাচ্ছি, লিখতে হবে এগুলো, বুঝলেই হয়ে যাবে মনে হয়। এগুলো লাগবে না, এইগুলো বোঝানোর জন্য বললাম। এবার আমরা বাংলাদেশের যেগুলো বলবো সেগুলো লিখবে, ঠিক আছে। তাহলে বিপ্লববাদী আমি কিভাবে কর্মকাণ্ডটা শুরু হচ্ছে তার একটা ইন্ট্রোডাকশন দিলাম। ঠিক আছে, হুট করে আমি বিপ্লববাদী চলে গেলাম হলো না। তো বিপ্লববাদী মানে যে আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের বিপ্লবী বা সংগ্রামের যে চিন্তাধারা উদ্বুদ্ধ হয়েছিল বা তৈরি হয়েছিল, তার তিনটে পার্ট হয়ে গেল দেখলাম। একটা নরমপন্থী, চরমপন্থী, আর একটা বিপ্লববাদী কর্মকাণ্ড যারা গুপ্ত সমিতির মাধ্যমে সেটা তারা করতে থাকলো আর কি। প্রথমে 1902 সালে, ঠিক আছে, কি বললাম, কত সালে, 1902 সালে। না, না, চরমপন্থী বিপ্লববাদ না, চরমপন্থী আলাদা। চরমপন্থী আর বিপ্লববাদ পুরোটাই আলাদা, একসঙ্গে গোলালে হবে না। ঠিক আছে, চরম ছিল ছিল উক্ত সমিতির অন্তর্ভুক্ত ছিল। চরমপন্থীরা কি করতো, চরমপন্থীরা হচ্ছে এরকম, মানে বেশিরভাগ আর কি, চরমপন্থী আদর্শ কি ছিল, যে আমরা সরাসরি ইংরেজদের তবে চরমপন্থী থেকে আর কি এটা তৈরি হয়েছে আর কি, বলা যেতে পারে বিপ্লববাদ। চরমপন্থী চিন্তাধারায় থেকে কিন্তু বিপ্লববাদ তৈরি হয়েছে। ঠিক আছে, চরমপন্থীরা কি করতো, ইংল্যান্ডের, হ্যাঁ, তারা চিন্তা ভাবনা ছিল যে তারা ব্রিটিশদের সঙ্গে কথাবার্তা বলবে, তাদের আইন সভায় থাকবে থেকে। বিপ্লবীরা কিন্তু আইন সভায় থাকবে না,
বিপ্লবীরা কর্মকাণ্ড তারা কি করবে? তারা মারবে যারা উল্টোপাল্টা কাজ করবে তাদেরকে গোপনে মারবে। এটাই হচ্ছে, কিন্তু নরমপন্থীরা কি করতো? তারা আইনসভায় থাকার চিন্তাভাবনা করেছিল বা কখনো বয়কট করত। এই সমস্ত মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড পরিচালিত করত। কিন্তু বিপ্লববাদীদের আদর্শ আলাদা। তারা ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য তারা সমস্ত কিছু কাজ করত। মেরে নেয়া মানে ব্রিটিশ যারা মানে খারাপ লোক আরকি, তাদেরকে ধরে হত্যা করত। চরমপন্থীরা মারপিট করত, তবে তাদের থেকেও গুপ্ত সমিতি যারা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে মেন কথা। চরমপন্থীরা একটু হাই লেভেলে আছে। ওকে? কিন্তু এই সমিতিরা বা গুপ্ত সমিতি যারা থাকে বা যেটা বিপ্লববাদী কর্মকাণ্ড, তারা কিন্তু এই আইনসভায় থাকবে না বা তার সরকারের সঙ্গে বলবে না যে, "ভাই এই দাও, ওই দাও আমাকে। আমি আদায় করে নেবো। তোমার সঙ্গে কোনো কথা হবে না।" হুম, ঠিক আছে? এবার চলো, এর ফলে আরকি ১৯০২ সালে আমাদের বাংলাদেশে কি হলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুশীলনী যে তত্ত্ব, মানে এই যে অনুশীলন সমিতি আমরা যেটা পড়েছি, এই অনুশীলন সমিতিটার থিওরি কার থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থিওরি থেকে, অনুশীলন তত্ত্ব থেকে নেওয়া হয়েছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন কে? ব্যারিস্টার প্রমথনাথ মিত্র, যার সংক্ষিপ্ত নাম পি মিত্র। ঠিক আছে? এই পি মিত্র কি হয়েছিল? এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন যে তত্ত্ব, সেই তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হয়ে কি করেছিলেন? বাংলাতে প্রথম অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? এই অনুশীলন সমিতি একটা বিপ্লবী কর্মকাণ্ড। চলো লেখো, লেখো ১৯০২ সালে। হ্যাঁ, ১৯০২ সালে হয়েছে। ব্যারিস্টার পি মিত্র, ফুল ফর্ম লিখে নাও, প্রমথনাথ মিত্র সভাপতিত্বে কলকাতায় প্রথম বিপ্লবী কেন্দ্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়। কলকাতায় প্রথম বিপ্লবী কেন্দ্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়। ওকে, তো এই অনুশীলন সমিতি প্রথমত যারা সদস্য ছিল তাদেরকে বিভিন্নভাবে, মানে শারীরিকভাবে তাদেরকে শক্ত করা হতো আর কি, মানে শরীর চর্চা করা হতো, লাঠি খেলা হতো, ব্যায়াম করা হতো, যোগ ব্যায়াম করা হতো, এই সমস্ত, এবং হচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র কিভাবে চালাতে হয় তারও প্রশিক্ষণ দেওয়া হতো। ঠিক আছে? অর্থাৎ এটা হতো কোথায়? এবং এর উদ্দেশ্যে আর কি এই অনুশীলন সমিতির প্রধান একটা কার্যালয় তৈরি করা হয়, কারণ সেখানে তো করতে হবে, হেডকোয়ার্টার যেটাকে বলা হয়। তো হেডকোয়ার্টার কোথায় ছিল? কলকাতায়। মদন মিত্র, আমাদের মদন দা, ঠিক আছে? কলকাতার মদন দা কিন্তু অনেক দিন ধরে বিখ্যাত। মদন মিত্র লেনের এই সমিতির অর্থাৎ অনুশীলন সমিতির প্রধান আখড়া ছিল। আখড়া মানে যেখানে হতো আর কি, কার্যালয় ছিল। কলকাতায় মদন মিত্র লেনে, যেখানে যেখানে ওই উম, অরবিন্দ ঘোষের বাড়ি ছিল। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের লেখা, বঙ্কিমচন্দ্র তো একজন মানে সাহিত্যিক। তো ওনার লেখা অনুশীলন তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হয়ে এই অনুশীলন সমিতি গঠন করে। বুঝতে পেরেছো? মানে ধরো আমি একটা বই পড়লাম, বইয়েতে মানে বঙ্কিমচন্দ্রের লেখা যে অনুশীলন যে তত্ত্ব, এই অনুশীলন তত্ত্ব মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের গুপ্ত সমিতির মাধ্যমে তারা কর্মকাণ্ড চালিয়ে ব্রিটিশদের বা অন্য কোনো শক্তিকে দমন করতো আর কি। তো সেই তত্ত্বটা কাজে লাগিয়ে পি মিত্র অনুশীলন সমিতি তৈরি করে। হ্যাঁ। ও, সতীদাহ প্রথা শেষ।
আচ্ছা, ঠিক আছে, এখানে অনেক গল্প আছে। তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠার মানে ঠিক আছে, যাই হোক এখানে অনেক কিছু গল্প আছে, এই গল্পগুলো আর বলছি না। পি মিত্র সভাপতি ছিলেন, ঠিক আছে। এই অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন? পি মিত্র, ঠিক আছে। এবং আরো দুজন ছিল, চিত্তরঞ্জন দাস এবং অরবিন্দ ঘোষ সহ সভাপতি ছিল, লিখে নাও। সহ সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং অরবিন্দ ঘোষ। এর সঙ্গে কারা কারা যুক্ত ছিল একটু চিত্তরঞ্জন দাস এবং অরবিন্দ ঘোষ, এগুলো পরীক্ষায় আসে যে কি কে যুক্ত ছিল বা কারা যুক্ত ছিল। সহ সভাপতি ছিল চিত্তরঞ্জন দাস এবং অরবিন্দ ঘোষ, ঠিক আছে। সুরেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কোষাধ্যক্ষ ছিলেন, মানে টাকা পয়সার দায়িত্বে ছিলেন সুরেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আর কে কে ছিলেন? স্বামী বিবেকানন্দের শিষ্য, শিষ্যা না, কি হবে? হ্যাঁ, নিবেদিতা ছিলেন কোষাধ্যক্ষ, ওই সুরেন্দ্রনাথ ঠাকুর। এবং এর সঙ্গে কারা, হুম, লেখো। এছাড়াও ছিলেন, এছাড়াও যুক্ত ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা। হ্যাঁ, না না না, কোষাধ্যক্ষ ছিলেন তো ওই সুরেন্দ্রনাথ ঠাকুর। সুরেন্দ্রনাথ ঠাকুর জানি না কে হয়, কার কি হয় জানি না, তবে বিবেকানন্দ শিষ্যা ছিলেন ভগিনী নিবেদিতা, ইনি ছিলেন এর সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। এবার এই অনুশীলন সমিতির বিভিন্ন জায়গায় তার শাখা প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। কলকাতায় হেডকোয়ার্টার এবং কি কি আমি হ্যাঁ করে দিলাম। কোষাধ্যক্ষ তো বললাম, ওই ওটা তো অনেকবার হলো শুনে। আচ্ছা, সুরেন্দ্রনাথ ঠাকুর কোষাধ্যক্ষ ছিল। দেখো, এবার অনুশীলন সমিতির বিভিন্ন বিভিন্ন জায়গায় তার শাখা প্রতিষ্ঠা হয়। মেদিনীপুরে ছিল, ঠিক আছে, তারপরে ঢাকাতে ছিল। বিভিন্ন মেদিনীপুরে যেমন দায়িত্ব ছিল কে? জ্ঞানেন্দ্রনাথ বোস। মেদিনীপুরের এই অনুশীলন সমিতির কার্যালয় মানে প্রধান দেখভাল করতো কি জ্ঞানেন্দ্রনাথ, এটা লাগবে না, দরকার নেই, লিখতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হেমচন্দ্র কানুঙ্গ ছিল। হ্যাঁ, আহ, হ্যাঁ, হেমচন্দ্র কানুঙ্গ ছিল। আচ্ছা, এবার দেখো এই এই ঢাকাতে এই ঢাকাতে হচ্ছে অনুশীলন সমিতির প্রধান পরিচালনা করতেন পুলিন বিহারী দাস। লিখে নাও, ঢাকা, লেখো, ঢাকা অনুশীলন সমিতির প্রধান ছিলেন পুলিন বিহারী দাস। হয়েছে। আচ্ছা, এই অনুশীলন সমিতি এই কিছুদিনের মধ্যে অনুশীলনী সমিতি ভারতবর্ষের বিভিন্ন স্থানে প্রায় 500টির বেশি শাখা প্রতিষ্ঠা হয়ে যায় অনুশীলনী সমিতি, মানে সব জায়গায় আর কি, মানে এই অনুশীলন সমিতি সক্রিয় হয়ে ওঠে। যেমন ঢাকা থেকে শুরু করে ঢাকা, রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, কটক, কলকাতা। তবে বাংলাদেশ কিন্তু যাই বলো তাই বলো, প্রাচীন কাল থেকে কিন্তু এরা হচ্ছে একটু উত্তপ্ত। রংপুর, ঢাকা, দিনাজপুর, তাই না? এগুলো কিন্তু মানে বহুদিন আগে থেকে চট্টগ্রাম, হ্যাঁ, হ্যাঁ, ওদের রক্ত গরম একদম, হ্যাঁ। যাই হোক, তবে বাংলাদেশে যে সব গন্ডগোল আর হচ্ছে, তবে এরা মানে থাক, আর বাংলাদেশ ঢুকবো না, সমস্যা হয়ে যাবে, পড়াশোনাটা গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আর কি আমাদের এই বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে আরো কিছু মানুষ যুক্ত ছিল, যেমন রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন। ওই তো জ্ঞানেন্দ্রনাথ বোস, জ্ঞানেন্দ্রনাথ, আরে বলছি শোনো, বারীন্দ্রনাথ ঘোষ ছিল, এরা
দেখো এই অনুশীলনী সমিতির অনেক মেম্বার ছিলেন, তাদের মধ্যে অরবিন্দের ভাই ছিল বারীন্দ্রনাথ ঘোষ, স্বামী বিবেকানন্দের ভাই ছিল ভূপেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে, হেমচন্দ্র কানুনগো ছিল। এই সমস্ত ব্যক্তি ছিল ওই অনুশীলন সমিতির মানে সঙ্গে যুক্ত। কয়েকজনের নাম লিখে নাও। আর কিছু না 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 না, দরকার নেই, ছেড়ে দাও। ঠিক আছে, এরপরে আমরা এই যে বারীন্দ্র মানে অরবিন্দ ঘোষের ভাই, তার নাম কি বারীন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত, এই দুজনের মিলিত প্রচেষ্টায় 1906 সালে যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়। ঠিক আছে, এবার চলো লেখো যুগান্তর পত্রিকা লেখো। বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত উদ্যোগে 1906 সালে যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠা হয়। যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়, লেখো। বারীন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত এর উৎসাহে 1906 সালে যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়। হয়েছে? এবারে এই পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ধরনের সশস্ত্র পদ্ধতিতে, অর্থাৎ সশস্ত্র গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা মানে প্রচার করা যায়, স্বাধীনতার বাণী প্রচার করা যায়, সেইগুলো সেখানে লেখা হতো। সেই সমস্ত আর্টিকেল গুলো সেখানে লেখা হতো এই পত্রিকাতে। এবং এই পত্রিকার মানে এবং এই জনগোষ্ঠী, এই গোষ্ঠী থেকে একটা মানে একটা গোষ্ঠী তৈরি হয়, একটা দল তৈরি হয় এই যুগান্তর পত্রিকার দ্বারা উদ্বুদ্ধ হয়ে একটা দল তৈরি হয়, যার নাম হচ্ছে যুগান্তর দল। ঠিক আছে, এই যুগান্তর দল প্রতিষ্ঠা হয়, যেটা মানে যার সম্পাদক ছিলেন আর কি ওই বারীন্দ্র কুমার ঘোষ। চলো লিখে নাও। এই এই গোষ্ঠী লেখো, এই যুগান্তর গোষ্ঠী যুগান্তর দল নামে পরিচিত। যুগান্তর দল নামে পরিচিত। এই সময় তাহলে যুগান্তর পত্রিকা হলো, যুগান্তর দল হলো। ঠিক আছে, বারীন্দ্র কুমার ঘোষ। এরপরে 1906 এরপরে এই সময় আর কি অরবিন্দ ঘোষ সম্পাদিত করতো বন্দে মাতরম পত্রিকা। লিখে নাও। ওই বারীন্দ্র কুমার ঘোষ। হ্যাঁ, ওই একই একই ওখানে ওরাই দুজনেই করে। কি বলেছিলাম? বারীন্দ্র কুমার ঘোষ হবে। হ্যাঁ, ভূপেন্দ্র বারীন্দ্র কুমার ঘোষ হবে। এবার ওরাও ছিল, দেখো প্রধান হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ, আর ভূপেন্দ্রনাথ দত্ত পত্রিকা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, দুজনেই ছিল। এবার প্রধান বলতে দুজনকেই বলা হবে। স্পেশালি যুগান্তর পত্রিকা আগের দিনে কি লিখেছিলাম, ওই ভূপেন্দ্রনাথ তো। তাহলে তাহলে হুম, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি বললাম নাকি। তো চলো লেখো এখানে। দুটোই বলেছি।
এই দেখো এখানে অ্যাকচুয়ালি এখানে সেরকম ভাবে ক্লিয়ার করে বলা নেই। যুগান্তর পত্রিকা দুজনে তৈরি করেন, মানে বারিন্দ্র এবং ভূপেন্দ্রনাথ দুজনেই ছিল। এবারে এই যে দলটা তৈরি হলো না, এই দলে যে এরকম বলা হয়নি যে ভাই এখানে পার্টিকুলার বলা হয়নি, এখানে ইনকমপ্লিট রেখে দিয়েছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, সেরকমই হবে। চলো লেখো, সাপোর্ট তো অবশ্যই সবাই ছিল। দেখো অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন। এই যাই এতক্ষণ ধরে কনক্লুশন নিচ্ছে, কনক্লুশন লিখে নাও, যেটা বলছি লেখো বেশি। উম, উম, লেখো যুগান্তর পত্রিকা তৈরি করেছিলেন, লেখা লেখা হয়ে গেছে, আর লিখতে হবে না, বারীন্দ্র কুমার ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্ত। আর যুগান্তর দল লেখো ওই অরবিন্দ, ওই বারীন্দ্র কুমার ঘোষ। তার হাতে চাপ দিয়েছে। এবার লেখো আচ্ছা আগের দিন লিখেছিলে যে যুগান্তর না, ওই সন্ধ্যা ব্রহ্ম বন্দ্যোপাধ্যায়। ওকে, অরবিন্দ ঘোষ লেখো বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করতেন এবং সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই একজন বলে দাও তো আমার আচ্ছা এরপরে চলো, এবারে দেখো এই যে বিপ্লবী কর্মকাণ্ড, সশস্ত্র বিপ্লবী কর্মকাণ্ড প্রস্তুতি হিসাবে 1907 সালে আহ, এই যে অরবিন্দ এবং বারীন্দ্র কুমারের যে বাড়ি, ঠিক আছে, সেই বাড়িতে হচ্ছে সবকিছু পরিচালিত হতো। কর্মকাণ্ড অর্থাৎ যুগান্তর দলের কর্মকাণ্ড কোথায় পরিচালিত হতো? অরবিন্দ, হ্যাঁ অরবিন্দ এবং বারীন্দ্র কুমার ঘোষের, ঠিক আছে, মদন মিত্র অনুশীলন সমিতি। মদন মিত্র অনুশীলনী সমিতি, ওখানে অনুশীলনী সমিতি হচ্ছে মদন মিত্র লেনে, ঠিক আছে। আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ তখন বলেছিলাম, তো ওখানেই হবে মনে হয়, নালে ওখানেই তো কাছাকাছি নাকি এই এই অরবিন্দ। সেটাই, সেটাই। কলকাতার মেয়ে আর কি আছে এখানে? ইংলিশ ম্যাডাম আছে, ঠিক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। চলো নেক্সট। আরে ইংলিশ ক্লাসে সাউন্ড শোনা যায় না তো, এই জন্য আমার দিতে একটু লজ্জা লাগে। যুগান্তর, ঠিক আছে। রেকর্ডিং এ অ্যাকচুয়ালি, ম্যাডাম, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হ্যাঁ 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 ঠিক বলেছো, ম্যাডামকে বলতে হবে এবার। ঠিক আছে চলো নেক্সট। হুম হুম হুম, আমার মনে ছিল না, ঠিক আছে এবার বলে দেবো। এবার চলো আলিপুর বোমা মামলা, এবার বোম মারা হবে, চলো বোম মারা হচ্ছে গুপ্ত সমিতি আলিপুর বোমা মামলা।
ঠিক আছে। হুম, চলো। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কি করেছিল কিংসফোর্ডকে? লেখো। আলিপুর বোমা। লেখো আলিপুর বোমা মামলা কেস 1908। ঠিক আছে, চলো। অ্যাকচুয়ালি বাংলায় বিপ্লবী দলের নির্দেশে কলকাতা মানে বাংলার দুই বিপ্লবী, একটা প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু, কিংসফোর্ডকে হত্যা করার জন্য মুজাফফরপুরে যাত্রা করেন, মানে উত্তরপ্রদেশে। মুজাফফরপুরটা কোথায় বলো? হুম, বিহার না উত্তরপ্রদেশ? মুজাফফরপুর, বিজাপুর, হ্যাঁ। হুম, বাঙালিরা মনে রাখে না। ওই স্টেশনের নাম এখনো মুজাফফরপুর আছে। চেঞ্জ চেঞ্জ করে এই ক্ষুদিরাম বসুর নামে হওয়া উচিত। প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসুর নাম কি? হুম, 1908। ঠিক আছে। তো যাই হোক, এই লেখো 1908 সালে লিখে নাও যে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যার জন্য মুজাফফরপুর যাত্রা করেন। আচ্ছা, আমি একটু গল্প বলে দিই। 1908 সালের 30শে এপ্রিল কি করেছিল? সন্ধ্যায় অন্ধকারে তারা কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন। গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন ব্যারিস্টার কেনেডি এবং তার স্ত্রী। নিহত হন। পুলিশের কাছে ধরা পড়ার পূর্বে প্রফুল্ল চাকি মারক মানে স্টেশনে নিজের পিস্তল গুলি মেরে মানে আত্মহত্যা করে, এবং বন্দী ক্ষুদিরাম বসু কি হয়, ফাঁসি হয় 1908 সালে 11ই আগস্ট। 19 বছর বয়সী তরুণ ক্ষুদিরাম বসু নির্ভীক চিত্তে হাসি মুখে বীরের মতো ফাঁসিতে জীবন উৎসর্গ করেন। তার অবদান সারা দেশব্যাপী ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ডের সূত্র ধরে পুলিশ কি করেছিলেন? বাগানবাড়ি তল্লাশি করেন। কোথায়? এই পুকুরে, মানে হচ্ছে মুরারি পুকুরের বাগানবাড়িতে তল্লাশি করেন, এবং অরবিন্দ এবং বারিন্দ সহ মোট 47 জনকে গ্রেপ্তার করে আলিপুর বোমা মামলা শুরু করেন 1908 সালে। ঠিক আছে। এবং আসামিদের পক্ষে উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস, এবং তিনি দেশবন্ধু নামে পরিচিত। হ্যাঁ, এবার আমরা বলে তুলব। হ্যাঁ, হ্যাঁ, তারপরে চলে গেল। আচ্ছা, লেখাবো। চলো লেখো। হ্যাঁ, লেখো। 1908 সালে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু হয়েছে কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে বোমা ছোড়েন। 30শে এপ্রিল। হয়েছে, নিক্ষেপ করে। কিন্তু তাদের এই বোমাতে মিস্টার কেনেডি এবং তার স্ত্রী নিহত হন। মিস্টার কেনেডি এবং তার স্ত্রী নিহত হন। হয়েছে। প্রফুল্ল প্রফুল্ল চাকি নিজের পিস্তলে আত্মহত্যা করেন, কিন্তু মিস্টার কেনেডি এবং তার কন্যা নিহত হন। হুম, মিসেস কেনেডি, হ্যাঁ মিসেস, ও আচ্ছা, মিসেস কেনেডি এবং তার কন্যা মারা গেছে। হ্যাঁ, মিসেস কেনেডি এবং তার কন্যা মারা যায়, এবং প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন, পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন। এবং ক্ষুদিরাম বসুর 1908 সালে 11ই আগস্ট ফাঁসি হয়।
1908 সালে 11ই আগস্ট ফাঁসি হয়। হয়েছে? ঠিক আছে, তারপরে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, মুজাফফরপুরের বোমা বিস্ফোরণের পর মোরারি পুকুর বাড়ির বাগান বাড়িতে মোরারি পুকুর বাগান বাড়িতে তল্লাশি করে মুজাফফরপুর বোমা বিস্ফোরণের পর মোরারি পুকুর বাগান বাড়ি তল্লাশি করে তল্লাশি করে বাগান বাড়ি ছিল, তল্লাশি করে বারীন্দ্র এবং অরবিন্দ সহ মোট 38 জন কে গ্রেপ্তার করে আলিপুর বোমা মামলা শুরু হয়। আলিপুর বোমা মামলা শুরু হয় 1908-এ। দেখো, আলিপুর বোমা মামলা শুরু হয়। আলিপুর বোমা মামলা শুরু হয়। 47 জনকে গ্রেপ্তার করে আলিপুর বোমা মামলা শুরু হয়। যে কোনো একটা লেখো, ইনফরমেশন লেখো, অত ইনফরমেশন পরীক্ষায় প্রশ্ন পড়বে না। যে কোনো একটা লেখো, আলিপুর 47 লিখতে পারো, 38 লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার লেখো, বিপ্লবীদের পক্ষে ব্যারিস্টার ছিলেন চিত্তরঞ্জন দাস। বিপ্লবীদের পক্ষে ব্যারিস্টার ছিলেন চিত্তরঞ্জন দাস। এবারে এই যে বোমা মামলাতে অরবিন্দ ঘোষের অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু চিত্তরঞ্জন দাস একে বাঁচিয়ে দেয়। ঠিক আছে, লিখে নাও, ওটা লিখতে হবে না, এমনি জানায়। তারপরে লেখো, 1909 সালে অনুশীলনী সমিতি এবং যুগান্তর দল নিষিদ্ধ করা হয়। 1902 সালে অনুশীলনী সমিতি এবং যুগান্তর দল নিষিদ্ধ করা হয়। হ্যাঁ, 1909 সালে 1909 সালে অনুশীলন। হ্যাঁ, হ্যাঁ, অরবিন্দ, হ্যাঁ, দীপান্দ, আন্দামানে সেলুলার জেলে কেউ গেছো? সেলুলার জেলে? ওরে বাবা রে, আমি কি যাবো নাকি এইসব জায়গায়? তোমরা যাবে না, আমি যাবো? সেটা কোথায়? হুম, মেদিনীপুর থেকে কাছাকাছি হবে, কিন্তু আমার তো ডায়মন্ড হারবার তো একটু দূরে হয়ে যাচ্ছে। মেদিনীপুরে এই তমলুকের খাল থেকে শুরু করবে। তমলুকে খাল আছে, খালের সঙ্গে নদী অ্যাড হয়ে গেছে। আচ্ছা, খাল কাটা হয়নি তোমাদের, নদী? ভালো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে মহারাষ্ট্র। দেখো, হেডিং করে মহারাষ্ট্র। এইবার 4:30 বেজে গেল তো, আর কোথায় মহারাষ্ট্র হবে? হ্যাঁ, কি করে বুঝলি? মাঝে মাঝে একটু ঘুমিয়ে নিই হালকা করে। লেখো মহারাষ্ট্রে, দুই একটা লাইন লিখে নাও। লেখো মহারাষ্ট্রে বিপ্লবী, মহারাষ্ট্র লেখো। মহারাষ্ট্রে বিপ্লববাদের নেতৃত্ব দেন ফারকে, বাসুদেব বলবন্ত ফারকে। আর একটা লেখো,
মহারাষ্ট্রে প্রথম বিপ্লবী আন্দোলন শুরু হয়, লিখে নাও প্রথম মহারাষ্ট্রে হ্যাঁ হ্যাঁ, মহারাষ্ট্র মহারাষ্ট্রে বিপ্লবী সন্ত্রাস সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয়, সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বসুদেব বলবন্ত ফালকেকে। তারপরে দেখো মহারাষ্ট্রে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করেন বসুদেব বলবন্ত ফালকে। ঠিক আছে, চেঞ্জ করে দিয়েছি, কখন কি বলেছি বুঝতে পারিনি, মোটামুটি তিনটে ইনফরমেশন বলেছি, লিখে নাও পর পর, আগে পরে লিখে নাও। দেখো মহারাষ্ট্রে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করেন প্রথম বসুদেব বলবন্ত ফালকে। তারপরে লেখো ভারতে প্রথম বিপ্লবী কর্মকাণ্ড শুরু হয় মহারাষ্ট্রে। তারপরে লেখো ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বসুদেব বলবন্ত ফালকেকে।